কাল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অভিভাবকদের মাঝে স্বস্তি। ডিজিটাল জালিয়াতি রোধে তৎপর প্রশাসন। প্রশ্ন ফাঁসের পর এবার ফল দেওয়ার আগে চাকরির নিয়োগ পরীক্ষার খাতা বিক্রির অভিযোগ দায় এড়াতে পারে না আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, বলছে পুলিশ। তদন্তের দাবি। এবং তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে বেসরকারি আইসিডিতে চার্জ বাড়ল 23%। ট্যারিফ কমিটি বাদ দিয়ে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ভোরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড বাস্তবতায় শিক্ষা ব্যবস্থায় প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য ডিজিটাল ডিভাইস নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের। প্যারিসে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে প্যারিস পিস ফোরামের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেন, উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করা হলে বৈষম্য দূর করার পথ তৈরি হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার 75 বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh। শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত 20 জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or TRIPS waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে আলোচনা হলেও এখনও খসড়া চূড়ান্ত করেনি কর্তৃপক্ষ। জনগণের সামর্থ্য বিবেচনায় 3টি প্রস্তাবনা তৈরি করে এ সপ্তাহেই মন্ত্রণালয়ে দেয়া হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। এদিকে ডিসেম্বরেই দৃশ্যমান হবে মেট্রো রেলের পূর্ণাঙ্গ স্টেশন। দ্রুত এগোচ্ছে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম 9টি স্টেশনের শেড নির্মাণের কাজ। রাশেদ লিমনের রিপোর্ট। যেন পাখির চোখে স্বপ্ন দেখা। উত্তরা থেকে শুরু হয়ে শেষ হবে কমলাপুরে। এরই মধ্যে ভায়াডাক্ট উঠে গেছে উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁও, ফার্মগেট হয়ে কাউরান বাজার, সেখান থেকে বাংলা মোটর, শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর।
যদিও কর্তৃপক্ষের প্রাথমিক পরিকল্পনায় বাণিজ্যিক কার্যক্রমে যাত্রা শুরু হতে পারে উত্তরা থেকে আগারগাঁও। সেই লক্ষ্যেই অনেক দূর এগিয়েছে এই অংশের কাজ। রেল লাইন তো বসে গেছে বহু আগে, চলছে ইলেকট্রিক, মেকানিক্যাল আর স্টেশন নির্মাণের কাজ। উত্তরা থেকে প্রথম 5টি স্টেশনে ছাদের শেড নির্মাণ শতভাগ শেষ। এই মুহূর্তে উপর থেকে উকি দিলেই চোখে পড়ে 5 আর 6 নাম্বার স্টেশনে বসানো হচ্ছে শেড। এগিয়েছে মতিঝিল থেকে কমলাপুরের বর্ধিতাংশের কাজও। কমলাপুর এক্সটেনশন বলছি, সেটার আমাদের প্রাথমিক যতগুলো কাজ ছিল সেই কাজগুলো কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করেছি। এখন আমরা ডিটেইল ডিজাইনের একদম শেষ পর্যায়ে আমরা আছি। এদিকে মেট্রো রেলের ভাড়া নিয়ে নানা মহলে নানা কথা ছড়ালেও ডিএমটিসিএল এখনো তা চূড়ান্ত করেনি। প্রস্তাবগুলো যে আছে না, অপশান থাকবে, অপশান 1, অপশান 2, অপশান 3। সেখানে হয়তো প্রফিটেবলি একটা এমআরটি লাইন চলবে। আর একটা জায়গায় হয়তো জনগণের যে সামর্থ্যটা আছে, সক্ষমতা আছে, এই সক্ষমতাটাও বিবেচনা করতে হবে। আর একটা মডেলে আমরা জনগণের সক্ষমতা, তার সাথে সাথে যাতে আমরা সার্ভাইভ করতে পারি। প্রকল্পের সার্বিক অগ্রগতি 72%। রাজধানীবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন একটু একটু করে ধরা দিচ্ছে বাস্তবের সীমারেখায়। কর্তৃপক্ষ তাদের কথা রাখতে পারলে আগামী বছরই হয়তো এই মেট্রো রেলে চড়েই যাতায়াত শুরু করতে পারবে নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল লিংক প্রকল্পে রাজধানী ঢাকাকেও দ্রুত যুক্ত করতে পুরোদমে কাজ চলছে। কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেল নেটওয়ার্ক আগামী বছরের মধ্যে চালু করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকাকে। সেতুর 2 প্রান্তে এই রেল লিংক প্রকল্পে রাজধানীকে যুক্ত করে রেল সার্ভিস চালু করা গেলেই প্রকৃত সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই মাওয়া ভাঙা রেলপথ তৈরির সাথে ঢাকা মাওয়া রেলপথ অংশ মান ঠিক রেখে সম্পন্ন করতে সারাক্ষণ কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতি প্রায় 45%, আর মাওয়া থেকে ভাঙার অগ্রগতি 73%-এর বেশি। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ এই রেলপথ প্রকল্পের মেয়াদ 2024 সাল পর্যন্ত হলেও ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেল নেটওয়ার্ক 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালু করার লক্ষ্যে কাজ চলছে। স্টেশনের কাজ অনেকটা শেষের পথে। শুধু আমাদের সাসপেন্ডেড প্ল্যাটফর্মের আমরা ফাউন্ডেশন করছি। ফাউন্ডেশন করে ওইদিকে আমাদের পিছনে অলরেডি মেন প্ল্যাটফর্মে কাজ শুরু হয়েছে। স্টেশন বিল্ডিং আছে, গ্যাংঘাট আছে এবং রেল স্টেশন হবে এখানে। মানসম্মতভাবে কাজটা শেষ করা যায়, এই জন্য আমরা সর্বক্ষণিক চেষ্টা করতেছি। রেল সংযোগ সেতুতে পাথরবিহীন রেল লাইন সহ তৈরি হচ্ছে অত্যাধুনিক রেল স্টেশনও। দায়িত্বশীলরা জানিয়েছেন, ঢাকা থেকে পদ্মা সেতু অতিক্রম করে সরাসরি রেল চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পদ্মা সেতুটা হলে আমরা একসাথে করতে চাচ্ছি, যদি না হয় তাহলে পদ্মা সেতুটা হওয়ার পরে বাকিটা আমরা ঠিক করে নেব। পরিকল্পনা 22 সালের ডিসেম্বরের মধ্যে যাতে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আমরা পরিচালনা করতে পারি। এই প্রকল্পের নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। নির্মাণ পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজধানী ঢাকা থেকে ফরিদপুরে ভাঙা পর্যন্ত 77 কিলোমিটার জুড়ে রেল নেটওয়ার্ক তৈরিতে চলছে এখন এমন কর্মযজ্ঞ। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতি বেঞ্চে বসানো হবে 1জন করে শিক্ষার্থী। কেন্দ্রের বাইরে অভিভাবকদের অযথা জড়ো না হতে আহ্বান জানিয়েছে প্রশাসন। ফেরদৌস লিপির রিপোর্ট। সীমিত পরিসরে সশরীরে ক্লাস, পরীক্ষা ও স্কুল উপস্থিতির মধ্য দিয়ে করোনাকালে 1.5 বছর ধরে ক্ষতিগ্রস্ত শিক্ষাজীবনকে স্বাভাবিক করতে সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুলগুলোতে ছিল সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি পালনের কঠোরতা। এরই ধারাবাহিকতায় মহামারীর সংকটে দীর্ঘ বিরতিতে 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। করোনা সংক্রমণ মাথায় রেখে কেন্দ্রগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের। এক্ষেত্রে প্রতি বেঞ্চে বসানো হবে 1জন শিক্ষার্থী। কেন্দ্রের বাইরেও 1জন শিক্ষার্থীর জন্য 1জন অভিভাবক উপস্থিতি নিশ্চিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এছাড়া শিক্ষা বোর্ডের আওতায় 60টি ভিজিলেন্স টিম কাজ করবে কেন্দ্রগুলোতে। আমাদের প্রথম কাজ হলো
স্বাস্থ্যবিধি মানতে হবে। সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলেছি পরীক্ষা হলের বাইরে তারা যেন ভিড় না করে, কারণ ভিড় করলে সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে। স্কুলগুলো বলছে ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা পাবলিক পরীক্ষা নেওয়াকে সহজ করবে। আমার স্টুডেন্টদেরকেও আমি এভাবে পরীক্ষা নিরীক্ষা করে এ পর্যন্ত ঢুকিয়েছি এবং পরীক্ষার্থী যারা আসবে তাদেরকেও এইভাবে আমি থার্মোমিটার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তাপমাত্রা মেপে ঢুকাবো। আর দ্রুত ফল প্রকাশ করে নতুন শিক্ষাবর্ষ শুরু করার দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের। 3টে বিষয়ে পরীক্ষা হবে, পড়ার জন্য পর্যাপ্ত টাইম পেয়েছি এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো। আশা করি পরীক্ষাটা খুব ভালোই হবে। চাই যে ভালোভাবে পরীক্ষাটা হয়ে যাক। এখন এরপর আমরা যেন কলেজে উঠে আমাদের কলেজের কার্যক্রমটা যেন শুরু হয়ে যাক। পিছিয়ে যাওয়াটা যেন কভার করে দেয় আমাদের এই প্রত্যাশা, যাতে পিছিয়ে না যায়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 1,61,138 জন পরীক্ষার্থী অংশ নেবে, যা গতবারের তুলনায় 17,048 জন বেশি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শুধু প্রশ্নফাঁসি নয়, ফল প্রকাশের প্রক্রিয়া শেষ হওয়ার আগেই খাতা বিক্রি। চাকরির নিয়োগ পরীক্ষায় এমন নানা অনিয়মের অভিযোগ উঠেছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। লাখো প্রার্থীর পরীক্ষা নেয়ার সক্ষমতা নিয়ে সন্দিহান খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়টির অধীনে অনুষ্ঠিত সব চাকরি পরীক্ষা তদন্তের দাবি জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। শাকির আহমেদের রিপোর্ট। গত 6 নভেম্বর 5টি ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হলে সামনে আসে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম। গ্রেপ্তার হন বিশ্ববিদ্যালয়টির আইটি টেকনিশিয়ান মুক্তারুজ্জামান রয়েল। নিয়োগ পরীক্ষা কমিটির প্রধান জানালেন কিভাবে প্রশ্ন গেল মুক্তারের হাতে। মুক্তার ইন্টারনেটের কানেকশন যেগুলি আছে এইগুলি বেসিক্যালি ও ডিল করে আর কি। ওদেরকে ডেকে ডুকে আনি আর কি, মাঝে মাঝে ডাকে যে এটা কী হবে এটা কী হবে। ওদিক দিয়ে সরাসরি মনে করেন যে ওএমআর এর প্যাকেটটা ফিল আপ করাইলাম। ডিভাইস যেগুলি ইউজ করছি এখন সেই ডিভাইসের সাথে কোনো অবস্থাতে ঢুকছে কিনা স্বীকার করলেন যথাযথ প্রক্রিয়ায় মনিটরিং করা হয়নি তথ্য প্রযুক্তির নানা ফাঁকফোকর। প্রশ্নের টেকনিক্যাল সাইটগুলি দেখা হয়েছে, কিন্তু আমরা যে প্রশ্ন করতেছি এখানে বসে টাইপ করতেছি এইগুলি যে আউট হতে পারে এগুলো আমাদের মাথার মধ্যেই আসে নাই। 2019 সালে 6টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা গ্রহণের দায়িত্ব পায় আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়। নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণের 2 বছর পর্যন্ত এই কক্ষে খাতা সংরক্ষণের বিধান থাকলেও বাংলাদেশ ব্যাংকের একটি টিম পরিদর্শনে এসে দেখতে পায় পরীক্ষার খাতা ফল প্রকাশের আগেই বিক্রি করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে আবারও সেই পরীক্ষা গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। তবে খাতা খোয়া যাওয়ার ঘটনায় তৎকালীন কমিটির অদক্ষতাকেই দায়ী করলেন বর্তমান পরিচালক। তদানীন্তন ডাইরেক্টর যিনি ছিলেন আর কি, তার কাছ থেকে আপনাদের জানতে হবে। তার কারণ হইতেছে উনি এককভাবে সবকিছু করতেন। গোয়েন্দা পুলিশ বলছে শুধু টেকনিশিয়ান রয়েলই নন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কোনোভাবেই দায় এড়াতে পারেন না। এখানে যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি সে তার দায় এড়াতে পারে না। প্রায় 60 কোটি টাকার মতো লেনদেনের তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। এই বিশ্ববিদ্যালয়টির অধীনে বাংলাদেশ ব্যাংক আর কোনো পরীক্ষা নেবে না। এই সিদ্ধান্তে খুশি চাকরি প্রার্থীরা। যারা জড়িত থাকবে তাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় নিয়ে আসা হোক। বাংলাদেশ ব্যাংক বলছে নোটিশের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কৈফিয়ত তলব করা হয়েছে যে তোমরা 14 তারিখের মধ্যেই তোমরা তোমাদের এই ওপিনিয়নটা জানাবালি। আমরা যদি কনভিন্স হই আমার ম্যানেজমেন্ট অবশ্যই তাদের একনিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবে। রোববার বাংলাদেশ ব্যাংকে নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নতুন জীবন ফিরে পেয়েছে ইঞ্জিন বিকল হয়ে 6 দিন ধরে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার খাজা আজমিরের 17 মাঝি মাল্লা। শেষ পর্যন্ত নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান তাদের জীবিত উদ্ধার করে। কমলদের রিপোর্ট। গত 5 নভেম্বর থেকে সাগরে ভাসছিল খাজা আজমির নামের এই ট্রলারটি। ওই দিনে মাছ ধরতে কুতুবদিয়া থেকে সাগরে যান জেলেরা, কিন্তু ভাগ্য সহায় হয়নি। মাঝপথে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। সাগরে এই ধরনের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে আর নিয়ন্ত্রণে থাকে না, তখন ঢেউর তোলে ভাসতে থাকে ট্রলার। আর ভাসতে ভাসতে খাজা আজমির ট্রলারটিও কক্সবাজার উপকূল থেকে অন্তত 80 নটিক্যাল মাইল দূরে চলে যায়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধারের সহায়তাও চাইতে পারছিলেন না বোটে থাকা 17 জন মাঝি মাল্লা। ইতিমধ্যে জাহাজে থাকা পানি এবং খাবারও শেষ হয়ে যায়। সবশেষ বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে খবর পেয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে অভিযান শুরু করে নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান। টানা 12 ঘন্টার অভিযানে বোটসহ নিখোঁজদের সন্ধান পায় জাহাজটি। প্রথমে তাদের প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা দিয়ে সহায়তা করেন নৌবাহিনীর সদস্যরা।
সবশেষ শুক্রবার বিকেলে অপর একটি বোটের সহযোগিতায় ইঞ্জিন বিকল হয়ে পড়া খাজা আজমিরকে টেনে আনা হয় কুতুবদিয়া উপকূলে। তাৎক্ষণিকভাবে তাদের বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়। অনেকটা নতুন জীবন ফিরে পেয়ে উচ্ছ্বসিত 6 দিন ধরে সাগরে বাঁচতে থাকা এই 17 জেলে। আর তাদের সবার গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। কমল দে, সময় সংবাদ। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছে বেসরকারি আইসিডি মালিকরা। ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে অংশীদারদের সাথে আলোচনা না করেই এই চার্জ বাড়ানোতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ অবস্থায় বাড়তি চার্জ নেয়ার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়ে বন্দরকে চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য দীর্ঘসূত্রিতা ছাড়া দ্রুত ডেলিভারি নিতে বেশ কবছর ধরে প্রাইভেট আইসিডিগুলোকে ব্যবহার করে আসছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারে চার্জ আদায় করে প্রাইভেট আইসিডিগুলো। আগে থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ থাকলো, এবার তার সাথে যুক্ত হয়েছে 23% বাড়তি চার্জ। এক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সমন্বয় করতেই চার্জ বাড়ানো হয়েছে বলে দাবি প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডার। আমাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং যে ভেহিকলগুলো আছে সবগুলোই কিন্তু ডিজেল কনজিউম করে। সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এই মূল্যবৃদ্ধি না করলে আমরা আমাদের কস্ট রিকভারি করতে পারতাম না। আগে 20 ফুট সাইজের প্রতিটি কন্টেনারে রপ্তানি স্টাফিং প্যাকেজ 4140 টাকা হলো, এখন তা 5092 টাকা। একইভাবে 40 ফুট সাইজের কন্টেনারের ক্ষেত্রে 5520 টাকার পরিবর্তে 6790 টাকা পরিশোধ করতে হবে। এছাড়া আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে 20 ফুট সাইজের কন্টেনারের জন্য আগে 7930 টাকা পরিশোধ করতে হলো, এখন তা 11255 টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে বিগডা নিজেদের ইচ্ছা মতো চার্জ বাড়িয়েছে। বিগডা তো চলে আমাদের প্রিন্সিপালের সাথে, যেখানের সাথে ফরেন ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আছে। তো এখানে আমাদেরকে আগের থেকে ইন্টিমেশন দিতে হবে, জানাতে হবে, কারণ এটার জন্য একটা ব্রিদিং টাইম লাগে। হঠাৎ করে বললে তো এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গত 4 নভেম্বর থেকে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে বলে বন্দর এবং প্রাইভেট আইসিডি ব্যবহারকারীদের চিঠি দিয়েছে বিগডা। তবে বাড়তি চার্জ আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে পাল্টা চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর বন্দর কর্তৃপক্ষ বিষয়টা পর্যবেক্ষণ করছে। এমনিতেই আমাদের অতিরিক্ত কিন্তু ফ্রেট বাড়তি, সেই সাথে অন্যান্য খরচ বেড়ে গেছে, সাথে যদি আবার আপনার এই ডিপোর রেটও বেড়ে যায়, তাতে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। দুই পক্ষের অসন্তোষের কারণে যদি চিটং পোর্টের প্রোডাক্টিভিটি হ্যাম্পার করার কোনো অবকাশ থাকে, তাহলে সেটা আমরা অবশ্যই দুপক্ষকে নিয়ে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রাইভেট আইসিডিগুলো বছরে প্রায় 10 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 6.5 লাখ রপ্তানি কন্টেনার এবং 3.5 লাখ আমদানি কন্টেনার। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে প্রথম পর্যায়ে অন্তত 37 ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছিল এই 19টি প্রাইভেট আইসিডিতে। পরবর্তীতে পণ্য সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 60। আর বর্তমানে চট্টগ্রাম বন্দরের অনেকটা বিকল্প হিসাবে কাজ করছে এই 19টি প্রাইভেট আইসিডি। চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী প্রাইভেট আইসিডি থেকে কমল দে, সময় সংবাদ। করোনায় কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে চীনে আবারও শুরু হয়েছে রপ্তানি। তবে প্রক্রিয়াজাতকরণে দেশটির নতুন করে দেয়া বিভিন্ন শর্তের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন না ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এ খাতের প্রায় 90% ব্যবসায়ী। মৎস্য অধিদপ্তর বলছে, প্রক্রিয়াজাত অবকাঠামো পরিদর্শন শেষে দ্রুতই অনুমোদন পাবে অন্যান্য প্রতিষ্ঠান। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাংলাদেশ থেকে কাঁকড়া ও কুচিয়া রপ্তানি হয়ে থাকে চীন সহ কয়েকটি দেশে। এর মধ্যে আমদানিকারক হিসেবে শীর্ষ দেশ চীন। করোনার কারণে 9 মাস বন্ধ থাকার পর আবারও রপ্তানি শুরু। তবে বাংলাদেশের প্রক্রিয়াজাতকরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পণ্যের মান নিশ্চিত করা ও সঠিক সনদ ব্যবহার সহ চীনের দেয়া বেশ কিছু শর্তে রপ্তানি তালিকা থেকে ছিটকে পড়েছে প্রায় 90% প্রতিষ্ঠান। বর্তমানে মাত্র 5টি প্রতিষ্ঠান রপ্তানির অনুমোদন পাওয়ায় পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরা। প্রতিদিন যদি মাল রপ্তানি হয় চীনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে একটু লাভবান হয়। কোভিড-19 কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়, তারপর আমাদের এখন পর্যন্ত চায়নার আসলে আগের তুলনায় অনেক কম এক্সপোর্ট হয়। এদিকে রপ্তানি শর্ত পূরণে আগের কারখানাগুলো সংস্কার করে আধুনিকায়নের কাজ শেষ করেছেন অনেকে, কিন্তু এখনো অনুমোদন পাচ্ছে না সংশ্লিষ্টরা। যদিও মৎস্য অধিদপ্তর বলছে, পরিদর্শন শেষে দ্রুতই মিলবে চীনের অনুমতি। এত লং টাইম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, স্টাফদের খরচ বহন করা,
তারপরে ফ্যাক্টরির ভাড়া দেওয়া খুব ডিফিকাল্ট। চীনই আমাদের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। ইন্ডাস্ট্রির 5টার বাহিরেও আরও বেশ কিছু আবেদন আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করে তালিকা পাঠিয়েছি। শীঘ্রই একটা ভিডিও ইন্সপেকশন করবে, সেই আলোকে আমরা সিরিজ অফ কমিউনিকেশন করে যাচ্ছি। এই ভিডিও কমিউনিকেশনের পরে আমরা আশা করছি যে আরও প্রতিষ্ঠান আমরা লিস্ট করে আমাদের রপ্তানি বাড়াতে পারবে। করোনা পরিস্থিতির আগে প্রতি মাসে শুধু চীনেই 25 মেট্রিক টন কাঁকড়া রপ্তানি হলেও বর্তমানে তা নেমে এসেছে 15 মেট্রিক টনে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে দীর্ঘ বিরতির পর স্কুল খুললেও চালু হয়নি ছাত্রাবাস। 3টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাস বন্ধ থাকায় পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। 100 ছাত্রছাত্রীর মধ্যে উপস্থিত মাত্র 8 থেকে 10 জন। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে রিপোর্ট। দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য সরকার খাগড়াছড়িতে 3টি আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পর করোনার ধাক্কা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ছাত্রাবাসগুলো বন্ধ রয়েছে। এতে পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা শ্রেণী পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 100 জন, যাদের 90% বাড়ি জেলার দুর্গম পাহাড়ে। ছাত্রাবাস বন্ধ থাকায় শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারছে না তারা। এতে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি হাতে গোনা। একই অবস্থা মহালছড়ি ও গুইমারার আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও। তাই দ্রুত ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি শিক্ষকদের। আবাসিক হোস্টেল বন্ধ থাকার কারণে আমরা স্টুডেন্টদেরকে পাচ্ছি না। শিক্ষার্থী হচ্ছে 41 জন আর উপস্থিত হচ্ছে মাত্র 8 জন। সাজেক অঞ্চল থেকে যারা আছে এদের তো আর প্রতিদিন এসে ক্লাস করা সম্ভব না। এই জন্য আমাদের ছাত্রাবাসটা আবাসিকটা খুলে দিলে আমাদের জন্য ভালো হবে। সরকার নির্দেশিত যে সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া দরকার, আমরা কিন্তু সব প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। এখন শুধু আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অপেক্ষা আছি। স্বাস্থ্যবিধি রক্ষায় ছাত্রাবাসগুলো বন্ধ রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন পেলেই খুলে দেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। যখন আমরা আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা পাবো, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের আবাসিক বিদ্যালয়গুলি খুলে দেব। খাগড়াছড়ির 3টি আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছে দুর্গম পাহাড়ের 300-র বেশি শিক্ষার্থী। সময় সংবাদ, খাগড়াছড়ি। বদলে যাচ্ছে রাজশাহীর পদ্মাপাড়ের দৃশ্য। নগর জীবনকে স্বস্তিময় করতে আধুনিক বিনোদন কেন্দ্রের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ওয়াকওয়ে, ঝুলন্ত ব্রিজ সহ সৌন্দর্য বর্ধনে চলছে নানা উন্নয়নমূলক কাজ। তবে বিনোদনের কেন্দ্রগুলোকে দখলমুক্ত রাখার দাবি সচেতন নাগরিকদের। মেয়র বলছেন, উন্নয়ন ও তার রক্ষণাবেক্ষণে তৎপর তারা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। প্রতিনিয়ত ছুটে চলা এ নগরে 7.5 লাখ মানুষের বাস। বেলা শেষে হাঁপিয়ে ওঠা জীবনে এ নগরবাসীর স্বস্তি ফেরে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যে। এই সৌন্দর্য আরও উপভোগ্য করতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে 2,88 লাখ টাকা ব্যয়ে নদীর তীরে 8 কিলোমিটার জুড়ে নির্মাণ করেছে ওয়াকওয়ে, মুক্ত মঞ্চ, পার্ক, নান্দনিক স্থাপত্যের ছোট ছোট ব্রিজ ও বসবার স্থান। তাতে ছুটির দিন সহ অন্যান্য দিনের বিকেলে পরিবার স্বজন নিয়ে সময় কাটাতে আসেন নগরবাসী। খুব সুন্দর তো পরিবেশ, অনেকদিন পরে বের হওয়া হয়েছে আর কি। যখন একঘেয়েমি লাগে এখানে আসলে একটু মনটা ফ্রেশ হয়, সতেজ লাগে। সব বন্ধু বান্ধবরা যখন একটু ফ্রি হয় তখন এই যে এখানে আসি, মনোরম পরিবেশ, বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে পারছে, একটু রিল্যাক্স আনন্দ করছে, ইন্টারেস্টিং জায়গা। তবে গড়ে ওঠা সব নান্দনিক স্থাপনাগুলো দখলমুক্ত রাখা না গেলে এর সৌন্দর্য নষ্ট হবে বলে মত সচেতন নগরবাসীর। এই দোকানের কারণে কিন্তু আমাদের হাঁটা চলা বা এতেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হতে হয়। আপনি না খেতে না চাইলেও আপনাকে জোর করে এসে বসাবে। রাস্তাঘাটগুলোতে এখন ব্লক করে ফেলতেছে। মেয়র বলছেন, নদী পার্কে আরো নান্দনিক বিনোদন স্পটে রূপ দিতে গড়ে তোলা হবে সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র, লাইব্রেরি, ইতিহাস গ্যালারি। আর সৌন্দর্য রক্ষায় সচেতন তারা। কিভাবে সাজাবো সেই বিষয়গুলি, এটা নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন জানিয়েছে, পদ্মাপাড়ের বালুচরে দ্রুত চালু হবে বিচ বাইক রাইড। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দখল আর দূষণে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহরের জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখা 3টি খাল। দ্রুত দখলমুক্ত করে খালগুলোর নাব্য ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
দেখে বোঝার উপায় নেই এ খালে একসময় স্বচ্ছ পানির প্রবাহ ছিল। শিশু কিশোররা হই হুল্লোড়ে সাঁতরে বেড়াতো খালের পানিতে, কিন্তু এখন খালের অস্তিত্বই খুঁজে পাওয়া দুষ্কর। খালগুলো পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। বিগত 4 দশকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টাউন খাল সহ অন্তত 3টি খাল দখল দূষণে হারিয়ে গেছে। সংস্কার ও খননের অভাবে খালগুলো মরে যাচ্ছে, অথচ একসময়ে শহরের জলাবদ্ধতা নিরসনে খালগুলো ব্যাপক ভূমিকা রাখত। দ্রুত দখল আর দূষণ থেকে মুক্ত করে খালগুলোর নাব্য ফিরিয়ে আনার দাবি পৌরবাসীর। খালগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত সামাজিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সামাজিক সংগঠনগুলো। আগে আমরা 12 মাসে এটাতে পানি পেতাম, বাট এখন সেই পানিটা পাওয়া যায় না। দখল এবং দূষণের কারণে এটা একটা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শত বছর ঐতিহ্য এই হালটা পুনরুদ্ধার হোক। আমরা তো দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি, নাগরিক যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি, কথা বলছি। আমাদের শহরের স্বার্থে 3টি খাল পুনঃখনন করা দরকার। সরকারের উচ্চপদস্থ যে মন্ত্রণালয়গুলো আছে তাদের দ্বারস্থ আমরা হব প্রয়োজনে, কিন্তু খালগুলোকে আমরা উদ্ধার করেই ছাড়ব। পৌরসভা ও জেলা পরিষদ খালগুলোর দখল দূষণের কথা স্বীকার করে একে অপরকে দোষারোপ করেন। তবে খালগুলো উদ্ধারে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তারা। উচ্ছেদ অভিযানটা আমাদের দ্বারা একা সম্ভব হবে না, যেহেতু মালিকানাধীন জেলা পরিষদ আমাদেরকে সাহায্য করলে আমরা তাদেরকে সাহায্য করব। সবাই মিলে আমরা অবৈধ দখল উচ্ছেদ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দিব। পৌরসভার সাথে মৌখিকভাবে অনেকবার কথা বলেছি, আর পার্শ্ববর্তী আমরা মাইকিংও করেছি যে আপনারা আবর্জনা এবং আপনাদের বর্জ্য যেগুলি আছে সেগুলি খালে ফেলে আমাদের পরিবেশকে দূষণ করবেন না, পরিবেশকে নষ্ট করবেন না। কিন্তু জনগণ কার কথা কে রাখে? আমরা দুইটা সংস্থার সাথে বসে আমরা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। খাল 3টি দখলমুক্ত করা হলে সুফল পাবে প্রায় 2.25 লাখ পৌরবাসী। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পূর্ব পারে ময়লা আবর্জনা অপসারণ করে শিশু কিশোরদের জন্য পাঠাগার স্থাপন করেছে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর। গতকাল সকালে শহরের শিমরাইল কান্দি রাজঘাট এলাকার পাঠাগারটি উদ্বোধন করেন জেলার সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। এ সময় আয়োজকরা বলেন, এর মধ্য দিয়ে নতুন প্রজন্ম নদী নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কে সচেতন হবে। এ সময় লেখক, কবি, সাহিত্যিক সহ এলাকার শিশু কিশোররা উপস্থিত ছিলেন। উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীতের প্রকোপ, বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। এদের মধ্যে শিশুই বেশি। তাদের বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। শীতের শুরুতেই ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালেও নেই সিট খালি। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। এ অবস্থায় শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। বাচ্চার নিউমোনিয়া হয়ে গেছিল, আমি গত রোববার থেকে ভর্তি হয়ে আছি। নিউমোনিয়া হয়েছে, 6 দিন ধরে আছি, এখন একটু সুস্থ। আমার বাচ্চার কয়দিন ধরে নিউমোনিয়া চলতেছে, এখন একটু সুস্থ হয়েছি আমরা। তবে আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের যত্ন নেবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চারা যেন শীত না লাগে সেই জন্য বাপ মাকে পরামর্শ দিতে হয় যে তারা যেন বাচ্চা শীতের সময় বাইরে না রাখে। অল্প সর্দি কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নেয়, না হলে অতিরিক্ত বেশি হলে তখন তাদের রোগটা মারাত্মক ধারণ করে। এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে 215 জন শিশু। সময় সংবাদ, দিনাজপুর। ভোরের সময় আরও থাকছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা বই মেলায় তৃতীয়বারের মতো থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। 31 জানুয়ারি শুরু হয়ে চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ায় আবদুল্লাপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শুক্রবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বিমানবন্দরগামী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ধসে পড়েছে টঙ্গী ব্রিজের স্ল্যাব, ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে মাঝখানে। মঙ্গলবার রাতে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। এরপর থেকেই যানবাহন ও যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুর পর্যন্ত টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা প্রায় 12 কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা যাত্রীরা আটকে থেকে অবশেষে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাত্রা করে। কোনো জায়গা মনে করুন কোনো খালি নেই, কোনো রিক্সাও নাই যে আমরা কোনো কিছুতে আসবো। বড় রলি গেছে ইসের রডের, ওটার চাক্কাটা ডাইভাই
ফার্স্টে ভেঙে গেছে। এই যে স্ল্যাবের মধ্যে মনে করেন এই যে পিছলে যায়, চাকা স্লিপ করে, বৃষ্টির পানি হইলে হুন্ডার পড়ে যায়। তুরাগ নদের উপর থাকা এই পুরনো ব্রিজটি 1 সপ্তাহের মধ্যে সংস্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সেতু সচিব। এটা তো আগে থেকে বোঝা যায়নি, হওয়ার পরে এখন আমরা এটা মেরামত করার জন্য কাজ করতেছি। এটাতে সিমেন্ট দিয়ে স্ল্যাব তৈরি করে 1 সপ্তাহের মধ্যে এটা আবার চালু করে দেব। বর্তমান পরিস্থিতিতে গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকায় প্রবেশ করবে সেগুলো টঙ্গী বেলি ব্রিজ ব্যবহার করে ও ঢাকা থেকে বের হতে আব্দুল্লাপুর থেকে কামারপাড়া সড়ক ব্যবহার করতে হবে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। আন্তর্জাতিক যোগাযোগে নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতা গড়ে তুলতে রেল ব্যবস্থাকে একমুখী করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করে একথা বলেন তিনি। ভবিষ্যতে আমরা সমস্ত রেল ব্যবস্থাকে আমরা ব্রডগেজ আপনার রেল ব্যবস্থা আমরা রূপান্তর করব। আমরা আন্তর্জাতিক যোগাযোগের নিজেদের যে সক্ষমতা অভ্যন্তরীণ সেটা গড়ে তোলার জন্য আমাদের রেল ব্যবস্থাকে আমরা একমুখী রেল ব্যবস্থায় আমরা পরিণত করব। 1970 সালের ভয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ভোলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে উপকূল ফাউন্ডেশন, যুব রেড ক্রিসেন্ট, বদি ফোরাম ও ভোলা নাগরিক অধিকার ফোরাম। এ সময় বক্তারা বলেন 1970 সালের 12 নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড়ে অনেক মানুষ প্রাণ হারায়। সেজন্য 12ই নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তারা। এছাড়া উপকূলের সমস্যার সমাধান ও মানুষের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য উপকূল দিবসের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। দেখছেন ভোরের সময়। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। রাজধানী পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিভিন্ন ধরনের মাছের দাম কিছুটা বাড়লেও ইলিশ বেড়েছে হালিতে 800 থেকে 1200 টাকা। এদিকে কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। উচ্চ মূল্যের সবজি বাজারে নতুন করে দাম বাড়েনি। কারণ বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে সরগরম রাজধানীর কারওয়ান বাজার। পরিবহন ব্যয় বাড়ায় বাড়তে পারে কাঁচা পণ্যের দাম, এমন আশঙ্কায় বাজারে এসে তুলনামূলক স্বস্তির কথা জানালেন ক্রেতারা। যদিও বিক্রেতারা জানালেন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে বাড়তি চাহিদার মুখে কিছুটা বেড়েছে মাছের দাম, ইলিশের সরবরাহ নেই বললেই চলে। মাল উড়ে আয় না, এলাকার কেজিতে 100-200-300 টাকা বেশি। আলি বেচতেছি এইটা মানে আমরা 2800-3000। এটা ওজন আছে মনে করেন আপনার 800 গ্রাম, 850 গ্রাম। আগের থেকে একটু অল্প বেশি, আমদানি কম হইতেছে তো এই 10-5 টাকা বেশি। শুক্রবারে যে বাজার করি তখন তো দাম একটু বেশি থাকে, আজকে একটু কম মনে হচ্ছে। আজকে রূপচাঁদা নিলাম, অ্যাটলিস্ট 50 টাকা 100 টাকা কম আছে। কিন্তু মাছের দাম একটু বাড়তির দিকে, তবে যে পরিমাণে পরিবহন ভাড়া কিংবা যে জিনিসটা, এইটা আমি লক্ষ্য করতেছি না যে ওই কারণে দাম বাড়াইছে তারা। বাজারে বাড়তে শুরু করেছে মুরগির সরবরাহ, তাই সপ্তাহ ব্যবধানে ব্রয়লারের দাম কমেছে 20 টাকা পর্যন্ত, সোনালীতে কমেছে 20 থেকে 40 টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে দেশি মুরগি। আগে মুরগির দাম ছিল আপনার 350 থেকে 320 টাকা সোনালীটা, এর সাথে আমরা বেচতেছি 280 টাকা। ব্রয়লারটা ছিল 180 থেকে 200 টাকা, বর্তমানে বেচতেছি 160 টাকা কেজি। মুরগির আমদানি হয়েছে একটু বেশি, এজন্য বাজার একটু কম। মুরগির দামটা একটু কম মনে হচ্ছে। উচ্চ মূল্যের সবজি বাজারে নতুন করে দাম বাড়েনি, বরং সরবরাহ বাড়ায় শিম ও কাঁচামরিচ সহ বেশ কয়েকটি সবজির দাম কমেছে বলে জানালেন ক্রেতা বিক্রেতারা। শিম আজকের বাজার অনেকটাই কম, গত সপ্তাহে ছিল 120, আজকের বাজারে 60। মরিচ আজকে 80 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 120। সরবরাহ কম নাই, সবজির দাম ঠিক আছে, বাজার দাম কমছে। যে জিনিসগুলো অ্যাভেলেবল ওই জিনিসগুলোর দাম কম, যে জিনিসগুলো একটু কম ওটার দাম একটু বেশি। গত বাজারে ফুলকপি কিনলাম 70 টাকা জোড়া, আজকে কিনলাম এটা 60 টাকা জোড়া। বাজারে নানা প্রজাতির শাকের সরবরাহ বাড়লেও বিক্রি হচ্ছে আগের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের দামে আগুন। একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 400 থেকে 500 টাকা। ছুটির দিনে বড় আকারের ইলিশ বিক্রি হয় কেজিতে 1400 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মাপাড়ে দেশসেরা এই ভোরের ইলিশের হাটেই যেন আকাল। মুন্সিগঞ্জের মাওয়ায় এই আড়তগুলোতে বড় আকারের রূপালী ইলিশের পসরা থাকলেও চাহিদার তুলনায় অনেক কম, তাই তো দামেও আগুন।
বরাবরের মতো এই শুক্রবারও ছুটির দিনে রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসেছেন এখানে, কিন্তু ইলিশের স্বাদ না নিয়েই ফিরে যেতে দেখা গেছে অনেককে। আড়তদাররা বলছেন বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন থাকায় অনেক জেলে নদীতে নামেননি, তাই আড়তগুলোতে উঠেনি পর্যাপ্ত ইলিশ। আজকে ক্রেতা একটু বেশি, এই কারণে মাছের দাম অনেক বেশি, দামও বেশি, এই জন্য চলে যেতেছি। এদিকে সম্প্রতি মাওয়ায় এই মৎস্য হাট সরিয়ে নেওয়ার নোটিশে দুশ্চিন্তায় আড়তদাররা। আমাদের সামনে যেতে হলে আমাকে একটা জায়গা দিয়ে আমরা সুন্দরভাবে চলে যাবো, আমরা কোনো সামনেই করব না। ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত জাটকা শিকার নিষিদ্ধ করেছে সরকার। জেলায় 10,064 নিবন্ধিত জেলে পরিবার মাছ শিকারের সাথে জড়িত। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নওগাঁয় হাটগুলোতে বেড়েছে আমন ধানের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে দামও বেড়েছে মন প্রতি 30 থেকে 40 টাকা। তবে এই দাম ধরে রাখতে সরকারের সাহায্য চাইলেন কৃষকরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ভোর থেকেই নওগাঁর সরস্বতীপুর হাটে ধান বেচতে ভিড় করেন কৃষকরা। শুক্রবার সরবরাহ বাড়ায় বেচাকেনাও ছিল জমজমাট। সপ্তাহ ব্যবধানে এই হাটে ধানের দাম বেড়েছে মন প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে আমনের দাম কিছুটা বাড়লেও চিনি আতপের দাম কমেছে মন প্রতি 50 থেকে 60 টাকা। মৌসুমের শুরুতেই ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। 7 মণ ধান নিয়ে আসলাম, 40 টাকা বিক্রি করেছি। এই বাজারটা যাতে থাকে আর কি। এই ধানের দাম এখন আছে, এই দাম যদি থাকে তাহলে কৃষকের কিছু কিছু পড়তে আসবে, না হলে পড়তে আসবে না। ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ধানের বর্তমান বাজার মূল্য প্রায় 1200 থেকে 1500 টাকা থাকলে এটা কৃষকের জন্য লাভজনক। ব্যবসায়ীরা বলছেন মিল পর্যায়ে মজুদ নিশ্চিত করতে চড়া দামে ধান কিনতে হচ্ছে তাদের। স্বর্ণা 5 ধান কিনা হয়েছে 1020 থেকে 30 টাকা, কাটারি ধান কিনা হয়েছে 1300 টাকা। বাজার বর্তমান বেশি আছে, কৃষকেরা খুশি। মিনিকেট ধানের দাম 1260, 70, 80 থেকে 1300 পর্যন্ত। পুরাতন ধানের সরবরাহ কমে যাচ্ছে, নতুন ধানের আমদানি পর্যায়ক্রমে বাড়ছে। জেলায় ছোট বড় 750 মিল পরিচালনায় 1200 ব্যবসায়ী ধান চাল সংগ্রহ করে থাকেন। চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 27 টাকা কেজিতে 3 লাখ মেট্রিক টন ধান ও 40 টাকা কেজিতে 5 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার ঘোষণা দিয়েছে সরকার। নওগাঁ সরস্বতীপুর ধানের হাট থেকে MR রকি, সময় সংবাদ। বান্দরবান সদর উপজেলার সুলতানপুরে এলাকার সুয়ালক খালের ওপর নির্মাণ করা হয়েছে 45 মিটার দীর্ঘ একটি রাবার ড্যাম। এর ফলে চাষাবাদের আওতায় আসবে 2 পাড়ের 700 হেক্টর অনাবাদি কৃষি জমি এবং ভাঙনের হাত থেকে রক্ষা পাবে 2 পাড়ের শতাধিক ঘরবাড়ি। ইতিমধ্যে প্রকল্পটির 95% কাজ শেষ হয়েছে। শিগগিরই উদ্বোধন করা হবে রাবার ড্যামটি। বান্দরবান থেকে NA জাকিরের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুলতানপুর এলাকায় সুয়ালক খালের উপর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয়েছে 45 মিটার দীর্ঘ রাবার ড্যাম ও ব্রিজ। প্রতি বছর শীত মৌসুমে সেচ সুবিধা না থাকায় পানির অভাবে চাষাবাদ করতে পারত না সুলতানপুর ও পুরানগড় এলাকার কৃষকেরা। এতে অনাবাদি পড়ে থাকত 2 পাড়ের প্রায় 700 হেক্টরেরও বেশি জমি। এছাড়াও বর্ষার ভাঙনের কবলে পড়ত 2 পাড়ের মানুষের ঘরবাড়ি। বর্ষায় খালের পানি বেড়ে গেলে ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী, কৃষক সহ স্কুল কলেজের শিক্ষার্থীদের। যাতায়াতের কোনো রাস্তা না থাকায় স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বাজারে নেওয়া ছিল কষ্টকর। জরুরি প্রয়োজন ও রোগী বহনে 4 থেকে 5 কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হতো স্থানীয়দের। কিন্তু রাবার ড্যামটি নির্মিত হওয়ায় চাষাবাদের আওতায় এসেছে প্রায় 2000 একর অনাবাদি জমি। খালের 2 পারে সিমেন্টের তৈরি 50,000 ব্লক দিয়ে বাঁধ তৈরি করায় ভাঙনের হাত থেকে রক্ষা পেয়েছে 2 পারের শতাধিক ঘরবাড়ি। রাবার ড্যামটা হওয়ার কারণে আমাদের উঁচা জমিনে পানির ব্যবস্থা হয়ে গেছে। রাবার ড্যামের ব্রিজ হওয়াতে আমাদের বেশি সুবিধা হয়েছে। এখন আমরা সরাসরি যাইতে পারি। বারিশা গেলে পানি থাকতে শুকিয়ে গেলে আমাদের চাষাবাদ হইতো, এই রাবার ড্যামের কারণে আমাদের চাষাবাদ হইতেছে। 2019 সালে 11 কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণের কাজ শুরু হয়। ইতিমধ্যে এর 95% কাজ সম্পন্ন হয়েছে। এই রাবার ড্যামের ফলে পুরানগড় ইউনিয়নের প্রায় 700 হেক্টরের মতো জমি সেচ সুবিধার আওতায় আসবে। কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, আর শুধু ব্লকের কাজ শেষ হয়ে গেলেই আমরা এটা উদ্বোধন করতে পারবো। বর্ষায় রাবার ড্যামের মাধ্যমে একদিকে পানি সংরক্ষণ করে সেচ সুবিধা পাবে কৃষকেরা, অন্যদিকে ব্রিজের কারণে উৎপাদিত পণ্য পরিবহন ও যাতায়াত সুবিধা বাড়বে।
সময় সংবাদ, বান্দরবান। মানিকগঞ্জ সদরের কালীগঙ্গা নদী পাড়ে তরা টাটকা দেশীয় মাছের আড়ত। মুক্ত জলাশয়ের পানি কমে আসায় আড়তে বেড়েছে মাছের সরবরাহ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মৎস্য আড়তে আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাব তার কাছে। ইউসুফ, মানিকগঞ্জের সবথেকে বড় বৃহৎ যে আড়তটি রয়েছে এটা তরা ঘাটের এই মৎস্য আড়তটি। তো এই মৎস্য আড়তে কিন্তু ভোর থেকে এটা আসলে বেচা কিনা জমজমাট হয়ে রয়েছে মাছের। সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি এখানে যে শোল, বোয়াল, পাগলা, মাছের যে দেশীয় মাছের যে সরবরাহ তা কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটি জায়গায় কিন্তু বড় বড় কই, শিং, বোয়ালের সবথেকে বৃহৎ রয়েছে। তো কালীগঞ্জ, ধলেশ্বরী, ইসামতি, কান্তাবতী যে নদীগুলো রয়েছে তার পানি কমে আসায় এখানকার জেলেরা বলছে যে এই মাছগুলো কিন্তু আসলে খুবই সুস্বাদু এবং কি খুব টাটকা থাকাতে কিন্তু আসলে বেশি এখানে ভিড় করছে ঢাকা এবং তার পার্শ্ববর্তী যে নদী জেলাগুলো রয়েছে সেখান থেকে পাইকাররা কিন্তু এসেছে এবং সেই মাছ কিন্তু বেশি এখানে কিনা বেচা হচ্ছে। তো এখানে যারা একদম মৌসুমী জেলে রয়েছে তারাও কিন্তু এখানে বেচা বিক্রি করছে। তো ভোর থেকে যেহেতু একদম আজানের পর থেকেই এই যে আড়তটি শুরু হয়েছে সেক্ষেত্রে এখনো কিন্তু চলমান রয়েছে। তবে এটা এখন শেষের দিকে রয়েছে। যদি বলি পদ্মা এবং যমুনার যে বড় বড় পাঙ্গাস এখানে দেখা যাচ্ছে তার ওজন রয়েছে 6 কেজি, 7 কেজি, 10 কেজি পাঙ্গাস রয়েছে। সেক্ষেত্রে এখনো হচ্ছে, তবে আড়তটি কিন্তু শেষের দিকে থাকায় একটু ভিড়ভাট্টা কম রয়েছে। যদি বলি এই মুহূর্তে যে বেচকেনা হচ্ছে তার দরটি আমি বলি শোল মাছ হচ্ছে 350 থেকে 400 থেকে 450 টাকা, রুই মিষ্টি হচ্ছে 600 থেকে 650 টাকা, কই মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 620 টাকা, শিং বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা। ইলিশ মাছ আসলে 1 কেজি যে ইলিশগুলো বিক্রি হচ্ছে সেটা হচ্ছে 1 টাকা থেকে পুঁটি মাছ রয়েছে, বড় ধরনের যে পুঁটি রয়েছে সেই পুঁটি কিন্তু 120 থেকে 140 টাকা। বোয়াল বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে। অর্থাৎ যদি বলি তো দেশীয় মাছের যে সমারোহ এখানে কিন্তু দাম একটু কম থাকাতে সেক্ষেত্রে কিন্তু এখানে যে বিক্রেতারা আসে এবং ছোট ছোট পাত্রে করে যারা তো মৌসুমি ফেলে তারা কিন্তু মাছ নিয়ে আসে এবং কি তারা হাটটা কিনটা বিক্রি করে। তবে আমি কেজি দরে বলেছি, কারণ হচ্ছে কি প্রত্যেকটা মাছ এখানে বিক্রি হচ্ছে হাটটাকে এবং তারা নিয়ে কিন্তু বিক্রি করে থাকে। তবে সেক্ষেত্রে যে মাছের যে একটি চাহিদা রয়েছে যে দেশের মধ্যে কিন্তু এখন মাছের দামটা বেশি রয়েছে, এর জন্য যারা জেলে রয়েছে তারা কিন্তু আসলে বলছে যে জেলে রয়েছে তারা কিন্তু বলছে তো দামটা ভালো থাকাতে তারা কিন্তু খুশি রয়েছে। তবে তারা ঢাকা থেকে যারা পাইকারি এসেছে তারা বলছে যেহেতু একটু দাম বেশি হয়েছে তারা বেশি দামে বিক্রি করছে। এই যে আড়তে আসলে কমপক্ষে 50 থেকে 60 লাখ টাকা একটা মাছ বেশি কিনা হয় বিভিন্ন ধরনের। এই ছিল আমার কাছে অবস্থা। পর্যটন মৌসুমের শুরুতে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। সাপ্তাহিক ছুটির দিনে এই সংখ্যা বাড়ে কয়েক গুণ। এতে দারুণ খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুমের শুরুতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। প্রতিদিনই ভ্রমণ পিপাসুরা ছুটে বেড়াচ্ছেন পর্যটন স্পটগুলোতে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতে ভিড় বেশি। সমুদ্রে আমার প্রথম জীবনে আসা, এটার উপলব্ধি আলাদা। আমরা অনেক ভালো অনুভব করতেছি, আর এখন শীতের আওয়াজ, এই জন্য আসছি বাচ্চা নিয়ে ঘোরার জন্য। অনেক
ভালো লাগতেছে। এসে খুব ভালো লাগতেছে, সবকিছু মিলে মনে হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টাইম ফর ভ্যাকেশন। লকডাউনের পর কোথাও যাওয়া হয় না, প্রাণ ফিরে পেয়েছি, বেড়াতে এসে খুবই ভালো লাগছে। এই 2 বছর বাসায় বন্দি জীবন যাপন করেছি, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। অনেক মানুষজনকে দেখতেছি, ভালো লাগতেছে। পর্যটকের আগমন বাড়ায় খুশি সৈকত পাড়ের ব্যবসায়ীরা। তাদের আশা এবারের পর্যটন মৌসুমটা ভালো কাটবে তাদের। আমাদের ব্যবসা বাণিজ্য এখন থেকে মৌসুম থেকে শুরু ভালো যাচ্ছে, সামনে আরো ভালো যাবে। লকডাউনের কারণে আমাদের ব্যবসাটা অনেক খারাপ গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ভরপুর মানুষ চলতেছে। কক্সবাজারে রয়েছে 450 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। তবে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং যদি যোগাযোগ ব্যবস্থাটা যদি আরেকটু ডেভেলপ হয়, তাহলে পর্যটকরা নির্বিঘ্নে তারা কক্সবাজার আসতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে সেন্ট মার্টিনের জেটি সংস্কারের কারণে এখনও চালু হয়নি টেকনাফ সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল। তারপরও ট্রলারে করে ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে যাচ্ছেন পর্যটকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের পর্দা নামলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে এখনো বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ধনী দেশগুলো। তবে বিশ্ব নেতারা যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা প্রমাণের জন্য হলেও এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও গ্লাসগোয় শেষ মুহূর্তের জলবায়ু সম্মেলনে এখনও বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বিশ্ব নেতারা। বিশেষ করে ধনী দেশগুলোর ওপর কার্বন কর বসানো সহ বেশ কিছু বিষয়ে এখনও সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি আসেনি। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও ধরিত্রীকে বাঁচাতে তাই শেষ চেষ্টা চালিয়ে যেতে চান পরিবেশ কর্মীরা। বৃহস্পতিবারও সম্মেলনের বিভিন্ন আয়োজনে ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ আহ্বান জানিয়েছেন পরিবেশ সংশ্লিষ্ট ব্যক্তিরা। 2022 সালের মধ্যে আরো বড় পরিসরে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য পূরণের আহ্বান জানিয়ে গেল মঙ্গলবার COP26 এর খসড়া ঘোষণা করা হলেও এর চূড়ান্ত সিদ্ধান্ত দেখতে চান সংশ্লিষ্টরা। প্যারিস জলবায়ু চুক্তির শর্ত মেনে বৈশ্বিক তাপমাত্রা 1.5 ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণে বিশ্ব এখনও পিছিয়ে রয়েছে। তবে গ্লাসগোর খসড়া ঘোষণায় আগামী বছরের মধ্যে দেশগুলোকে এই বিষয়ে নিজস্ব লক্ষ্য পূরণের তাগাদা দেওয়া হয়েছে। তবে COP26 সফল করার জন্য ধনীদের উপর কার্বন কর আরোপ এবং গরিব ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের বিষয়ে আলোচনায় আরও ছাড় দেওয়ার মানসিকতা দেখানো উচিত বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন বিষয়ক নীতির প্রধান ফ্রান্স টিমারম্যান্স। আমি আশা করছি COP26 শেষ হওয়ার আগেই এ লক্ষ্য আগামী বছরের মধ্যে পূরণ করার ঘোষণা আসবে, কেননা ধনী দেশগুলো লক্ষ্য পূরণের খুবই কাছে রয়েছে। আর 2030 সাল নাগাদ অর্থায়নের পরিমাণ বছরে $170 বিলিয়ন পৌঁছাবে। এদিকে সময় ফুরিয়ে আসার আগেই বিশ্ব নেতাদের দেয়া প্রতিশ্রুতি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্ব নেতাদের অঙ্গীকারের ফুলছুরি যে এখনও কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ তা জীবাশ্ম জ্বালানির বর্জ্য থেকে বোঝা যায় বলেও মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব। ওমর ইনান, সময় সংবাদ। 2023 সালে জাতিসংঘের জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সম্মেলন সফল করতে যথাসম্ভব সবকিছু করার অঙ্গীকার আল মাকতুমের। দুবাই থেকে শিবলি আল সাদিকের প্রতিবেদন। স্কটল্যান্ডের রাজধানীতে মাত্র শেষ হয়েছে জাতীয় সংঘের জলবায়ু সম্মেলন, যেখানে যুক্তরাষ্ট্র ও চীন পরিবেশ সংরক্ষণে একত্রে কাজ করার বিষয়ে বিরল এক যৌথ ঘোষণা করে। এছাড়া 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধ, 2050 সালের মধ্যে বিভিন্ন দেশের কার্বন নিরপেক্ষ হওয়ার ঘোষণা সহ বিভিন্ন চুক্তি এই সম্মেলনে স্বাক্ষরিত হয়েছে। এদিকে COP26 শেষ হওয়ার আগেই ঘোষণা এসেছে পরবর্তী 2 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে। গেল সেপ্টেম্বরে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি আফ্রিকার পক্ষে COP27 আয়োজন করার প্রস্তাব করেন। তার প্রস্তাবে সম্মতি দিয়ে আগামী বছরের সম্মেলন মিশরে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জানানো হয় 2023 জলবায়ু সম্মেলন আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত। প্রথমবারের মতো জাতিসংঘের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তেল সমৃদ্ধ এই দেশটিতে। দীর্ঘ সময় পর মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক জলবায়ু সম্মেলন। সবশেষ 2012 সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলন।
COP28 সম্মেলনের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ায় টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সম্মেলন সফল করার অঙ্গীকার দুবাইয়ের শাসকের। টুইট বার্তায় সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মরিয়ম বিনতে মোহাম্মদ আল মেহেরি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে COP28। শিবলি আল সাদিক, সময় সংবাদ। মাদারীপুরে পাইকারি আড়তগুলোতে পাওয়া যাচ্ছে শীতের সব ধরনের সবজি। ভোর থেকে বেচাকেনায় ব্যস্ত পাইকার ও আড়তদাররা। এই মুহূর্তে পুরান বাজার কাঁচা আড়তে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। অভিজিৎ। রিচার্ড, এই যে মাদারীপুরের শহরের যে প্রধান কাঁচা আড়ত রয়েছে, সেই আড়তে যে ভোর থেকেই পাইকার এবং আড়তদারের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এই আড়তগুলো। বর্তমানে এই আড়তের যে পাইকাররা রয়েছেন তারা যেমনটা অভিযোগ করেছেন এবং আড়তদাররাও একই অভিযোগ করেছেন যে তেলের দাম বাড়তির কারণে পরিবহন খরচ বেড়ে গেছে, ফলে এখানে যারা খুচরা ক্রেতা রয়েছে তাদের কেনা বেচায় কিছুটা ভাটা পড়েছে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় শাকসবজি রয়েছে সেগুলো যখন দাম বৃদ্ধি পায় ফলে কেনা বেচা কিন্তু কমে যায়, এতে কিন্তু তারা লোকসানের মুখে পড়েছেন। এখানকার যে আড়তদার সমিতির সভাপতি রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছেন যে সরকার যদি হস্তক্ষেপ না নেয়, অর্থাৎ পরিবহন খাত এবং তেলের খাত সহ বিভিন্ন খাত যদি সরকার হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু তাদের যে তারা দিনকে দিন লোকসানের যে বোঝাটা তাদের ভারী হচ্ছে এবং সেক্ষেত্রে তারা সরকারি প্রণোদনার পাশাপাশি সহজ শর্তে ঋণ দাবি করেছেন। তা না হলে তাদের যে এই যে আড়তদারের দীর্ঘদিনের যে পেশা ব্যবসা সেটি কিন্তু তাদের ছাড়তে হবে। ফলে এখানকার যে কয়েকশো শ্রমিক কর্মচারী রয়েছে, দিনমজুর রয়েছে, তাদের পরিবার কিন্তু অভাব অনটনে চলবে বলে তারা দাবি করেছেন এবং সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা চাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন আড়তের যে কেনাবেচা, সেই কেনাবেচা এবং প্রান্তিক যে চাষি রয়েছে তারা কিন্তু এই আড়তে বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে আসেন এবং তারা এই আড়তে যে রয়েছে সেখানে তারা বিক্রি করে থাকেন এবং তারা এখান থেকে পরবর্তীতে চলে যান এবং সেই বিভিন্ন হাট বাজারের যে ব্যবসায়ী রয়েছেন তারা এই সবজিগুলো কিনেন এবং সেই সবজিগুলো কিনে নিয়ে হাট বাজারে বিক্রি করেন। ফলে যে প্রান্তিক চাষিরা আছে সেই চাষিরা কিন্তু তাদের যে ন্যায্য মূল্য সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এর অন্যতম কারণ হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিনকে দিন বৃদ্ধির ফলে কিন্তু কেনাবেচা কমে গেছে এবং ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে দ্রুত যদি সরকার হস্তক্ষেপ না করে এবং পরিবহন খাত সহ বিভিন্ন বিষয় যেগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সেগুলো যদি হস্তক্ষেপ না করে তাহলে কিন্তু সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সেটি কিন্তু তাদের ব্যাপক লোকসান গুনতে হবে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে মাদারীপুর শহরের যে প্রধান কাঁচা আড়ত, সেখান থেকে যে ভোরবেলা পাইকারি কেনা বেচা হয় তার সর্বশেষ। মাদারীপুরের পুরান বাজার কাঁচা আড়ত সবজি বাজার থেকে সেখানকার সবজি বেচা কেনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। কুয়েতে 60 বছর বা 60ঊর্ধ্ব নন গ্রাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নে 500 দিনার ও বিশেষ বিমাতে আকামা নবায়নের অনুমতি দিয়েছেন দেশটির জনশক্তি কর্তৃপক্ষ। এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা। শরীফ মোহাম্মদ বিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। 60 বছর বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নের অনুমতি দিয়েছে কুয়েত সরকার। স্থানীয় গণমাধ্যম আরব টাইমস জানায়, দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সভাপতিত্বে জনশক্তি কর্তৃপক্ষের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আকামা নবায়নের জন্য 500 দিনার ফি জমা দিতে হবে, পাশাপাশি বিশেষ বীমা করতে হবে প্রবাসীদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করা হবে। নতুন সিদ্ধান্তের ফলে 60ঊর্ধ্ব বয়সী যাদের বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হতো তাদের আকামা নবায়নে আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না। 60 বছরের যে একটা করছে সরকার, এটা যেন সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে এটা আগের মতন করে দেয় এবং মুকুব করে দেয়। এখন যাতে পয়সা করি যাতে না লাগে, মানুষের জানি ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারি। আমরা অনেক স্বল্প আয়ের লোকজন যারা আমরা এই 500 দিনের বহন করার মতো ক্ষমতা আমাদের নাই।
এটা যদি সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, মাফ করে দেয়, তাহলে আমরা উপকৃত হব। এর আগে গেল মাসে 60 বছর বয়সী বা তার বেশি বয়সী নন গ্র্যাজুয়েট প্রবাসীদের আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছিল কুয়েত সরকার। এর বিরুদ্ধে সোচ্চার হন সংসদ সদস্য, মানবাধিকার কর্মীরা। এর পরপরই আকামা নবায়নে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করে কুয়েত সরকার। সময় সংবাদ, কুয়েত। ইতালিতে ভুয়া ভ্যাকসিন সার্টিফিকেট দেওয়ার অপরাধে এক ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। দেশটির রাভেন্না শহর থেকে বৃহস্পতিবার 64 বছর বয়স্ক একজন জেনারেল ফিজিশিয়ান ডাক্তারকে 79টি ভুয়া গ্রিন পাস সহ আটক করা হয়। পুলিশের ধারণা, দেশটিতে একটি ছোট গ্রুপ সরকারের টিকা কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে অপচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত ইতালির ভেনিস থেকে সহকর্মী মাকসুদ রহমানের রিপোর্টে। মধ্য ইতালির রাভেন্না শহরে ভুয়া গ্রিন পাস দেওয়ার অপরাধে 64 বছর বয়স্ক একজন ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে অন্তত 79টি গ্রিন পাস জব্দ করা হয়েছে। এই ডাক্তারের বিরুদ্ধে জালিয়াতি, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। একই অভিযোগে একজন পুলিশ অফিসার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানা গেছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতালিতে গত 15 অক্টোবর থেকে অধিকাংশ ক্ষেত্রে গ্রিন পাস বাধ্যতামূলক করেছে সরকার। প্রশাসনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির প্রায় 30 লাখ কর্মজীবী মানুষ বিক্ষোভ করছে। তবে গ্রিন পাসের নিয়মে অনড় সরকার। আগামীতে টিকা কর্মসূচি জোরদারের পাশাপাশি গ্রিন পাস ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা। আমরা খুব একটা খারাপ পরিস্থিতি পার করে এসেছি, সুতরাং আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ইচ্ছা নেই। গ্রিন পাসের বিরোধিতা করা বোকামি। ইতালিতে এখন পর্যন্ত 84% মানুষ সম্পূর্ণ টিকার আওতায় এসেছেন। তবে তা 90% করার চেষ্টায় রয়েছে সরকার। কিন্তু দেশটির একটি বিশাল জনগোষ্ঠী টিকা নিতে আগ্রহী না হওয়ায় এখনও দেশটিতে প্রায় 14 লাখ ডোজ করোনা ভ্যাকসিন অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডে প্রতিটি এলাকায় একই রঙের একই নকশার বাড়ি দেখা যায়। এতে করে পুরো দেশটাকেই মনে হয় কোনো শিল্পীর হাতের নিপুণ এক ছোঁয়া। আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গা ঘুরে সৈয়দ জুয়েল জানাচ্ছেন বিস্তারিত। আয়ারল্যান্ডে নিজের কেনা জমি থাকলেই বাড়ি করা সম্ভব নয়, যদি না ওই এলাকায় বিদ্যুৎ, পানি, পয় নিষ্কাশন সহ সব ধরনের নাগরিক সুবিধা না থাকে। আবার এই সুবিধাগুলো থাকার পরও যেই এলাকায় যে ধরনের নকশায় বাড়ি তৈরির অনুমতি রয়েছে, সেই এলাকায় ওই নকশা অনুযায়ী নির্মাণ করতে হয় বাড়ি। এমনকি শত শত বছর আগের যেসব এলাকায় পুরানো নকশার ঘর রয়েছে, সেসব এলাকায় চাইলেও কেউ আধুনিক নকশার বাড়ি নির্মাণ করতে পারেন না। এতে করে প্রতিটি এলাকাকেই একই রকম মনে হয়। প্রতিটি বাড়ি একই রঙের তৈরি করে, পাশাপাশি কেউ ইচ্ছে থাকলেও ওই নকশার বাহিরে কেউ ডিফারেন্ট টাইপের বাড়ি করতে পারবে না, এবং কেউ 10 তলা বা 5 তলা বা 2 তলা এরকম বাড়ি করতে পারে না। বছর আগের বাড়ি যেখানে রয়েছে সে এলাকায় ওই শত শত বছরের পুরনো বাড়ির নকশায় নতুন বাড়ি তৈরি করতে হয়। এসব কারণেই প্রতিটি এলাকাকেই সুন্দর লাগে। অনুমতির বাইরে বা কোনো বাড়ির মালিক নিজ ইচ্ছায় নকশায় পরিবর্তন আনলে ফৌজদারি অপরাধে জেল, জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে দেশটির আবাসন তৈরি আইনে। এলাকার সৌন্দর্য রক্ষায় অধিকাংশ মালিকও প্রতিবেশীর সাথে মিলিয়ে নিজেদের বাড়ি রং করে থাকেন, যাতে করে কোনো বৈষম্য চোখে না পড়ে। এভাবে একই রং ও নকশা থাকায় বাড়িগুলো দেখতে সুন্দর লাগে। তেমনি প্রতিটি এলাকায় কারো 10 তলা, কারো 1 তলা না থাকায় একে অপরের মাঝে অর্থনৈতিক বৈষম্য চোখে পড়ে না। এতে করে অতৃপ্তি, অপূর্ণতা, হিংসা, বিদ্বেষ থেকে অনেকটাই দূরে থাকা যায়, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। আগামী বছর কলকাতায় আয়োজিত আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে 31 জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৃতীয়বারের মতো বইমেলার থিম কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার রাতে কলকাতা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সুব্রত আচার্যের রিপোর্ট।
কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার নিয়ে বাংলাদেশকে 3বার থিম কান্ট্রি করা হচ্ছে। এর আগে আরো 2 দফায় করা হলেও এবার কারণটি ভিন্ন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণ করে এই আয়োজন করছে কলকাতা বইমেলা কর্তৃপক্ষ। এই প্রথম কোনো দেশ কলকাতা বইমেলার ইতিহাসে 3বার থিম কান্ট্রি বা ফোকাস কান্ট্রি করা হচ্ছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। প্রতি বছরের মতো ৪৫তম এই বইমেলাতেও ভারতীয় দেশীয় প্রকাশনা সংস্থার পাশাপাশি থাকবে লিটল ম্যাগাজিনের স্টলও। এছাড়া আন্তর্জাতিক এই বইমেলায় বিশেষ আকর্ষণ ৮ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালও অনুষ্ঠিত হবে প্রতিবারের মতোই। কোভিড পরিস্থিতি, স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা মেনেই বইমেলার আয়োজন করা হবে। মাস্ক ছাড়া মেলায় প্রবেশে থাকছে নিষেধাজ্ঞা। এবারের কলকাতা বইমেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১০৫তম জন্মবর্ষ ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ এবং ভারতের স্বাধীনতার ৭৫তম বছরও উদযাপন করা হবে একই সঙ্গে। যেটা আমরা ভেবেছি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ প্রধানমন্ত্রীর। ইউনেস্কোর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান। কাল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অভিভাবকদের মাঝে স্বস্তি। ডিজিটাল জালিয়াতি রোধে তৎপর প্রশাসন। প্রশ্ন ফাঁসের পর এবার ফল দেওয়ার আগে চাকরির নিয়োগ পরীক্ষার খাতা বিক্রির অভিযোগ। দায় এড়াতে পারে না আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, বলছে পুলিশ, তদন্তের দাবি। এবং তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রপ্তানি পণ্য হ্যান্ডেলিংয়ে বেসরকারি আইসিডিতে চার্জ বাড়ল 23%। ট্যারিফ কমিটি বাদ দিয়ে নেওয়া সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।